হ্যালো স্টুডেন্টস। সো তোমাদেরকে আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে তোমাদের ইংলিশের যে লেসন প্ল্যান রয়েছে। তো সেটা তো আমি গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, বাট তার আগে ভিডিওটা একবার দেখে নাও। সো ইংলিশের যে লেসন প্ল্যান রয়েছে সেটার মধ্যে 9টা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস রয়েছে, অর্থাৎ এই 9টা জিনিসকে কিন্তু আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে হবে, যেটার মধ্যে স্কুল নেম, ক্লাস, কোন ইউনিটটা পড়াচ্ছ, সাব ইউনিট, এই সমস্ত কিছু তার মধ্যে দিতে হবে। দেন অবজেক্টিভস অ্যাড করতে হবে, অর্থাৎ অবজেক্টিভস দিতে হবে তোমার লেসন প্ল্যানে। অবজেক্টিভস দু ধরনের হয়, একটা হচ্ছে ব্রড অবজেক্টিভ অ্যান্ড একটা হয় স্পেসিফিক অবজেক্টিভ। ব্রড অবজেক্টিভ মানে সাধারণ উদ্দেশ্য, স্পেসিফিক অবজেক্টিভ মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্য। এরপর টিচিং এইডস দিতে হবে। দেন যে তিনটে মেন স্টেজে তোমাদেরকে ক্লাসটা নিতে হবে, সেই তিনটে মেন স্টেজ অর্থাৎ প্রিপারেশন স্টেজ, প্রেজেন্টেশন স্টেজ আর হচ্ছে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। প্রিপারেশন স্টেজ অ্যান্ড প্রেজেন্টেশন স্টেজের মাঝে একটা তোমাকে যেটা অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা হচ্ছে আজকে তুমি যে টেক্সটটা পড়াবে সেইটার অ্যানাউন্সমেন্ট করতে হয় এই দুটো স্টেজের মাঝখানে। অ্যান্ড প্রেজেন্টেশন স্টেজের পর ইউজ অফ ব্ল্যাকবোর্ড তোমাদেরকে মেনশন করতে হবে, যে ব্ল্যাকবোর্ডে কিছু ওয়ার্ড মিনিং বা কী কারণে তুমি ইউজ করেছো সেটা ওখানে মেনশন করতে হবে। এবং সবার লাস্টে ওয়ার্কশিট দিতে হবে, একটা ওয়ার্কশিট তোমাকে লেসন প্ল্যানে দিতে হবে। সো এই 9টা হচ্ছে মেন কম্পোনেন্টস থাকে একটা লেসন প্ল্যানের। তো এবার ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। সো ফার্স্ট যেটা বলেছিলাম হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে হবে। সো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোর মধ্যে কী কী পড়ে দেখো, এখানে প্রথমে লিখতে হবে যে কত নম্বর লেসন প্ল্যান এটা হচ্ছে, সেটা খাতার একদম টপে লিখবে, এখানটা লিখবে বা এখানেও লিখতে পারো। অ্যান্ড এখানে বাঁ দিকে যেটা অ্যাড করতে হবে নেম অফ দ্য স্কুল, যে স্কুলে তোমরা যাচ্ছ পড়াতে, কোন ক্লাসের পড়াচ্ছ সেই ক্লাস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, অ্যাভারেজ এজ অফ স্টুডেন্টস, ক্লাস ডিউরেশন, নেম অফ দ্য ট্রেনি টিচার অর্থাৎ তোমার নাম, তোমার কলেজের রোল নাম্বার অ্যান্ড ডেট, কোন যে ডেটে ক্লাসটা নিচ্ছ সেই ডেটটা এখানে মেনশন করতে হবে। রাইট সাইডে যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ এটা যেহেতু ইংলিশ পড়াতে সাবজেক্ট ইংলিশ থাকবে অলওয়েজ। টপিক হবে প্রোজ অথবা পোয়েম বা গ্রামার, যেটা করাবে সেখানে টপিক এখানে লিখতে হবে সেইটা। আমি এখানে যেটা এক্সাম্পল দিয়েছি সেটা হলো একটা প্রোজের এক্সাম্পল, সো এই কারণে আমি এখানে প্রোজ লিখেছি। অ্যান্ড এবার ইউনিটে যে টেক্সটটা তোমরা পড়াচ্ছ তার নাম, অর্থাৎ আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো এ গার্ল ইন এ ফেয়ার, তোমাদেরকেও এটা নিতে হবে, যেটা তোমরা নিচ্ছ যে টেক্সটটা নেবে সেটা এখানে মেনশন করতে হবে। এবার আসছে সাব ইউনিট, অর্থাৎ এই গার্ল ইন এ ফেয়ার, এটা সাপোজ দেখা গেল তুমি একটা ক্লাসে কমপ্লিট করতে পারছো না, তোমার এটাকে ভাঙতে হচ্ছে, অর্থাৎ ব্রেকিং দ্য ইউনিটস ইনটু সাব ইউনিট, অর্থাৎ এই টোটাল ইউনিটটাকে কমপ্লিট করতে গিয়ে দেখা যাচ্ছে তোমার 2 দিন বা 3টে ক্লাস তোমার লাগছে। সাপোজ এখানে আমার 2টো ক্লাস লাগবে এটা কমপ্লিট করতে, তো এই জন্য আমি এটাকে 2টো সাব ইউনিটে ব্রেক করেছি। এবং প্রথম দিন আমি লিপি ইজ এ লিটিল গার্ল থেকে সুন দেয়ার ফ্রেন্ডস, এগুলো সবই টেক্সটের লাইন। তো প্রথম দিন ধরো এই এখান থেকে এতটা পড়ালে, তাহলে ফার্স্ট সাব ইউনিটে যেটা হবে সেটা এখান থেকে এতটা লিখতে হবে। অ্যান্ড আমি যেহেতু 2টো ক্লাস নিয়েছি তাই সেকেন্ড সাব ইউনিটটা হবে হচ্ছে এরপর থেকে একদম শেষ পর্যন্ত যেটুকু টেক্সট রয়েছে সেটা তাহলে সেকেন্ড সাব ইউনিটে চলে আসবে। এই সাব ইউনিট ডিভিশনটা ডিপেন্ড করছে তুমি কিভাবে টেক্সটটা কমপ্লিট করবে। যদি মনে হয় যে এ গার্ল ইন এ ফেয়ার এটাকে তুমি পুরো একটা ক্লাসেই কমপ্লিট করে ফেলতে পারবে, তাহলে এখানে ইউনিট হবে। দেন সাব ইউনিটে 1 লিখে পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যে টেক্সটটা আছে সেটা তোমাকে নিতে হবে। কিন্তু যদি দেখো যে না একটা সাব ইউনিটে হচ্ছে না, তখন সেটাকে ব্রেক করতে হবে, সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, ডিপেন্ড করছে তুমি কিভাবে পড়াবে। আচ্ছা, এরপর যেটা মেনশন করতে হবে হচ্ছে টুডেজ লেসন, অর্থাৎ ধরো এখানে 3টে সাব ইউনিট বা 2টো সাব ইউনিট হয়েছে, তো ফার্স্ট যে লেসনটা এবার তুমি পড়াবে এই লেসন প্ল্যানটা যেটার উপর করবে সেইটা এখানে মেনশন করতে হবে, অর্থাৎ এখানে ফার্স্ট যে সাব ইউনিটটা আছে সেই সাব ইউনিটের উপর এই লেসন প্ল্যানটা বানানো হয়েছে। তাহলে এটা গেল হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। Important information: name of the school, total number of students, average age of students, class duration, name of the trainee teacher, college roll number, date, এটা লেফট সাইডে হবে।
অ্যান্ড রাইট সাইডে সাবজেক্ট, টপিক, ইউনিট, সাব ইউনিট কি কি দিচ্ছ সেগুলো লিখতে হবে। দেন টুডেজ লেসনের পর এটাকে মেনশন করতে হবে যে কত নম্বর সাব ইউনিট পড়াচ্ছ, নাম্বার দিয়ে এখানে সাব ইউনিটটা লিখতে হবে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্টিভস, অর্থাৎ তুমি যে আজকে লেসনটা পড়াচ্ছ সেটার কিছু উদ্দেশ্য অবশ্যই আছে, সেই উদ্দেশ্যটা তোমাকে মেনশন করতে হবে। এখন অবজেক্টিভস হয় দু ধরনের, একটা হয় ব্রড অবজেক্টিভস আর একটা হয় হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। ব্রড অবজেক্টিভ মিনস সাধারণ উদ্দেশ্য, অর্থাৎ যেটা কমন থাকবে। অর্থাৎ দেখো এখানে লেখাটা কি আছে, ফার্স্ট পয়েন্ট আছে দ্য স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং স্কিল অফ দ্য স্টুডেন্টস উইল বি ইমপ্রুভড। অবভিয়াসলি যে কোনো টেক্সট যদি পড়াও, টেক্সটের কথা বলছি, কোনো গ্রামাটিক্যাল পার্ট না, টেক্সট পড়ালে অবশ্যই দ্য স্পিকিং এবং রিডিং স্কিল ইমপ্রুভ হবে, কারণ সে টেক্সটটা পড়বে, টেক্সটটা পড়ার পর সে বিষয়ে কথা বলবে, সো এই দুটো স্কিল কিন্তু ইমপ্রুভ হবে। এটা একটা কিন্তু সাধারণ উদ্দেশ্যের মধ্যে পড়ছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টস ভোকাবুলারি উইল বি ইমপ্রুভড। তো এটাও দেখো একটা সাধারণ উদ্দেশ্যের মধ্যেই পড়ছে, যে কোনো টেক্সট সেটা প্রোজ বা পোয়েম যদি পড়ে স্টুডেন্টসরা, তাহলে সেটা থেকে কিছু নতুন ওয়ার্ডস তারা শিখতে পারবে এবং আলটিমেটলি কী হবে, তাদের যে ভোকাবুলারি পার্টটা আছে সেটা কিন্তু ইমপ্রুভ হবে। থার্ড রয়েছে ব্রড অবজেক্টিভ, দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এক্সপ্রেস দেমসেলভস ইন ওরাল অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন ফর্ম। সো কোনো টেক্সট যখন পড়ানো হবে, টেক্সটটা পড়া হয়ে গেলে স্টুডেন্টসরা কি হবে, সে ওই যে জিনিসটা পড়ছে সেটা ওরাল অর্থাৎ ভার্বালি মুখে তারা কিন্তু এক্সপ্রেস করতে পারবে যে আজকের গল্পটা কি ছিল, গল্পটার বিষয়টা কি ছিল, সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারবে। অ্যান্ড সেকেন্ডলি কি হবে, সেটা কিন্তু তারা লিখতে পারবে, অর্থাৎ রিটেন ফর্মেও তারা এক্সপ্রেস করতে পারবে। রাইট, যে কোনো টেক্সট পড়ানোর পর কিন্তু এই তিনটে কমন অবজেক্টিভস থাকে। কমন মানে সাধারণ অ্যাকচুয়ালি। তো ব্রড অবজেক্টিভসগুলো যদি দেখা যায় মোটামুটি সমস্ত প্রোজ বা পোয়েমের ক্ষেত্রে অলমোস্ট সেম হবে, কিন্তু যখন আমরা স্পেসিফিক অবজেক্টিভে আসবো তখন তার মধ্যে চেঞ্জেস আসবে। যেমন স্পেসিফিক অবজেক্টিভসগুলোতে ফার্স্ট পয়েন্টটা রয়েছে দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু নো দ্য নেম অফ দ্য টেক্সট। এখানে নেম অফ দ্য প্রোজ করতে পারো, যেহেতু এখানে প্রোজ পড়াচ্ছি তাই এই জায়গাটা টেক্সট না লিখে প্রোজ লিখতে পারো। যদি এটা পোয়েম হতো তাহলে পোয়েম হতো, রাইট, প্রোজের জায়গায় পোয়েম লিখতে হবে। সো দেখো এই টেক্সটটা পড়ানোর একটা বিশেষ উদ্দেশ্য কি, যে টেক্সট কি পড়ছে, যেটা পড়ানো হচ্ছে তার নামটার সম্বন্ধে তারা জানতে পারবে, রাইট। সেকেন্ডলি কি আছে, দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু গেট দ্য টেস্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ফিলিং সাচ অ্যাজ হ্যাপিনেস। এখন এই যে গল্পটা রয়েছে এ গার্ল ইন এ ফেয়ার, এর বেসিক যে স্টোরিটা সেটা হচ্ছে একটা মেয়ে সে মেলাতে যাবে, মেলাতে গিয়ে এনজয় করবে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু গল্পের উপর ডিপেন্ড করছে, এই স্পেসিফিক অবজেক্টিভ পুরোটাই গল্পটার উপর ডিপেন্ড করে বা পোয়েমটার উপর ডিপেন্ড করছে। এই স্পেসিফিক অবজেক্টিভ লেখার আগে কিন্তু তোমাদেরকে টেক্সটটা একবার ভালো করে পড়ে নিতে হবে। সো এখানে যেহেতু একটা হ্যাপিনেসের একটা ব্যাপার আছে গল্পটার মধ্যে, সেই কারণে বিশেষ উদ্দেশ্যের মধ্যে কি আছে যে স্টুডেন্টসরা অ্যাবস্ট্রাক্ট ফিলিং মানে যেগুলো চোখে দেখা যায় না, যেমন সুখ, হ্যাপিনেস মানে সুখ, স্যাডনেস মানে দুঃখ, হিংসা, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট ফিলিং। সো স্টুডেন্টসরা এই অ্যাবস্ট্রাক্ট ফিলিং যেমন হ্যাপিনেসটা কি সেটা সম্বন্ধে তারা জানতে পারবে, সেটার একটা স্বাদ তারা পাবে। থার্ড রয়েছে যেটা, সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু নো দ্য মিনিং অফ সাম নিউ ওয়ার্ডস ভ্যারিয়াস রিপিটেডলি। এই যে ভ্যারিয়াস আর রিপিটেডলি যেটা রয়েছে, এটা ফার্স্ট সাব ইউনিট যেটা নেওয়া হয়েছে সেই ফার্স্ট সাব ইউনিটের মধ্যে এই দুটো ওয়ার্ড রয়েছে। তাহলে যখন ফার্স্ট সাব ইউনিটটা স্টুডেন্টসদেরকে তোমরা পড়াবে তখন নিশ্চয়ই এই দুটো মিনিংকে তাদেরকে এক্সপ্লেন করতে হবে, তাদেরকে বাংলা মানে বলতে হবে এবং আলটিমেটলি তারা এই দুটো ওয়ার্ডের মানে শিখতে পারবে। তাই স্পেসিফিক অবজেক্টিভসে কিন্তু লিখতে হবে যে তাহলে স্টুডেন্টসরা কি এই দুটো ওয়ার্ডের মানে তারা জানতে পারবে। এটা ভ্যারি করে টেক্সট বাই ফ্রম টেক্সট টু টেক্সট, এটা ভ্যারি করে। যদি কোনো পোয়েম পড়াও সেখানে যেমন কিছু যদি ওয়ার্ডস পাও সেই ওয়ার্ডসগুলো তাহলে এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে স্পেসিফিক অবজেক্টিভটা কিন্তু ডিপেন্ড করছে পুরো টেক্সটের ওপর, আর ব্রড অবজেক্টিভটা কিন্তু মানে টেক্সট না পড়েও এটা লেখা যায়, যেটা একটা অ্যাজ এ টিচার তোমার একটা আইডিয়া চলে আসবে যে এই টেক্সটটা পড়ানোর পর তাদের এই জিনিসগুলো অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে বা তারা শিখতে পারবে। তাহলে অবজেক্টিভস হলো এটা, এবং অবজেক্টিভসে প্রত্যেকটাতে মিনিমাম 3টে করে অবজেক্টিভস তোমাদেরকে লিখতে হবে।
ব্রড অবজেক্টিভসে 3টে, স্পেসিফিক অবজেক্টিভে 3টে, মিনিমাম 3টে, ম্যাক্সিমাম তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যত পারো, যত তোমাদের মনে হচ্ছে তত কটা লিখতে পারবে। এবার টিচিং এইডস। টিচিং এইডস অবশ্যই দরকার একটা ইফেক্টিভ টিচিং এর জন্য। টিচিং এইডস বা আমরা এটাকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালও বলি, টিএলএম। সো টিচিং এইডসও দু রকম হয়, জেনারেল হয় আর স্পেসিফিক হয়। জেনারেল টিচিং এইডস এর মধ্যে কি পড়ছে? টেক্সট বুক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক, পয়েন্টার। পয়েন্টার মানে একটা সরু স্টিক হয়, সেই স্টিক দিয়ে বোর্ডে পয়েন্ট পয়েন্ট করে পড়ায়, সেটাকে বলে পয়েন্টার। স্পেসিফিকে দেখো, এখন স্পেসিফিক মানে অবশ্যই এখানে আবার টেক্সট চলে আসছে। সো প্রথমে তোমাকে টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা পড়ার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার একটা স্পেসিফিক টিচিং এর দরকার, যেটা জেনারেলি হবে না, জেনারেল টিচিং এইডসগুলো দিয়ে সেটা বোঝানো যাবে না এই টেক্সটটা, অর্থাৎ টেক্সট বুক, ব্ল্যাকবোর্ড আর ডাস্টার দিয়ে জিনিসটাকে বোঝানো যাবে না, এর জন্য আমার পিকচার বা পিকচার চার্ট বা কোনো 3D মডেল যদি আমার দরকার হয়, তাহলে সেই যে জিনিসটাকে সেটাকে স্পেসিফিক টিচিং এইডস এর মধ্যে লিখতে হবে। যেমন এখানে মনে হয়েছে যে এই গল্পটা, এই প্রোজটা বোঝাতে গেলে একটা ছবির দরকার রয়েছে, এ পিকচার অফ ফেয়ার ডিপিক্টিং হাউ দ্য অ্যাম্বিয়েন্স ইজ ইন এ ভিলেজ ফেয়ার। ডেপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা, অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশ। মানে এই লাইনটা মানে হচ্ছে একটা পিকচার অফ ফেয়ার, একটা মেলার পিকচার, যেটা ভিলেজ ফেয়ার অর্থাৎ গ্রামের যে মেলা হয় তার যে পরিবেশটা কেমন সেটা বর্ণনা করছে। ঠিক আছে, তাহলে এটা মনে হয়েছে টিচারের যে এই গল্পটা বোঝাতে গেলে স্টুডেন্টসদেরকে এই ছবিটা দেখানো দরকার। তাই তোমরা যে টেক্সটটা পড়াবে বা যে টেক্সটার উপর লেসন প্ল্যান করবে, সেটার উপর যদি তোমাদের মনে হয় যে স্পেসিফিক টিচিং এইডস এর দরকার আছে, তাহলে সেটা এইখানটায় স্পেসিফিক টিচিং এইডস এর আন্ডারে লিখতে হবে। এবং এটা ডিপেন্ড করছে, তুমি পিকচার নিতে পারো, 3D মডেল নিতে পারো, পিকচার চার্ট নিতে পারো, অর্থাৎ একটা চার্টের মধ্যে হয়তো অনেক কটা মাল্টিপল পিকচার্স অ্যাড করে কিছু একটা বোঝাতে চাইছো, সেটা করতে পারো। সো এইটা তোমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন গেল, অবজেক্টিভস গেল, টিচিং এইডস গেল। এরপর যেটা আছে স্টেজেসগুলো। সো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন স্টেজ। দেখো প্রিপারেশন স্টেজে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ইনপুট, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি অবলিক দি ইন্টারাকশন, টাইম, আর হচ্ছে স্টুডেন্টস আউটকাম অবলিক দি রেসপন্স। এই কটা সেকশন তোমাদেরকে বানাতে হবে, 1 2 3 4 5টা। ইনপুট মানে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করার পর যে অ্যাক্টিভিটিগুলো করবে সেটা হচ্ছে ইনপুট। আর টিচার্স অ্যাক্টিভিটি মানে টিচার্স যেগুলো, ইনপুট মানে হচ্ছে যেটাকে আমি শর্টে বলতে পারি, যেমন শিক্ষক মহাশয় সাপোজ এসে দেখা গেল গ্রুপ ডিভিশন করছে, রাইট, দেখা গেল ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, সেটাকে 20 জন করে দুটো গ্রুপে ভাগ করে দিল, তাহলে ইনপুটটা হয়ে যাবে গ্রুপ ডিভিশন, আর শিক্ষক মহাশয় যে অ্যাক্টিভিটিটা করলো সেটা এখানে লিখতে হবে। এখানে শিক্ষক মহাশয় মানে হচ্ছে তুমি, অর্থাৎ তুমি অ্যাজ এ টিচার কি কি করবে সেইটা হচ্ছে এখানে লিখতে হবে, আমি আসছি পরে। আর স্টুডেন্টস অ্যাক্টিভিটি মানে স্টুডেন্টসরা, অর্থাৎ ক্লাসের স্টুডেন্টসরা যে যে অ্যাক্টিভিটিগুলো সেখানে করবে, হয়তো দেখা গেলো তারা কিছু কোয়েশ্চেন করছে তোমাকে, সেটা এখানে লিখতে হবে। বা তুমি দেখলে যে তুমি যে পিকচারটা নিয়ে গেছো সেটা তারা ভালোভাবে অবজার্ভ করছে, তাহলে কি তাদের অ্যাক্টিভিটিটা এখানে লিখতে হবে। আর এখানে অ্যাড করতে হবে টাইম, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি করতে তোমার কত টাইম লাগছে সেটা একটা অ্যাপ্রক্সিমেট টাইম এখানে লিখে দিতে হবে। আর এখানে হচ্ছে আউটকাম, অ্যাজ এ টিচার স্টুডেন্টসের আউটকাম কি কি আসছে সেটা এখানে মেনশন করতে হবে। একটা বোঝাচ্ছি, বোঝানোর পর তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চাইছি। দেখো প্রথম যেটা আছে ইন্ট্রোডিউসিং দ্য ক্লাস, এটা ইনপুট। সো কি করছে, টিচার উইল গ্রিট দ্য স্টুডেন্টস অ্যান্ড মেক্স দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট ফ্লেক্সিবল। টিচার এসে গ্রিট করবে, হ্যালো গুড মর্নিং স্টুডেন্টস যেমন গ্রিট করবে এবং যে ক্লাসরুম যে এনভায়রনমেন্টটা রয়েছে না সেটাকে একটু ফ্লেক্সিবল করে দেবে, অর্থাৎ সবাই যাতে একটু রিল্যাক্স হয়ে যায় এরকম করে দেবে। কেননা হয় কি, টিচার ঢোকার পর স্টুডেন্টসরা একটু ভয় পেয়ে যায় যে হ্যাঁ টিচার এসছে, সিরিয়াস হয়ে যায়। বাট অ্যাজ এ টিচার ক্লাসরুম ঢোকার পর গ্রিট করবে এবং ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে ফ্লেক্সিবল করবে। তাহলে এটা হলো টিচারের অ্যাক্টিভিটি। স্টুডেন্টস অ্যাক্টিভিটি কি হবে, স্টুডেন্টস উইল গিভ রেসপন্স টু দ্য টিচার, অর্থাৎ টিচার বললো গুড মর্নিং স্টুডেন্টসরা হয়তো বলবে গুড মর্নিং, তো এটা হয়ে গেল স্টুডেন্টসের রেসপন্স টু দ্য টিচার। ম্যাক্সিমাম টাইম হয়তো 1 মিনিট লাগবে।
আচ্ছা, তাহলে স্টুডেন্টস এর যে আউটকামটা দেখা গেল সেটা হচ্ছে কি, যে স্টুডেন্টস গ্রিট পোলাইটলি, স্টুডেন্টসরা নম্র ভদ্রভাবে গ্রিট করলো, এটা গেল আউটকাম। এবার দেখা যাচ্ছে গ্রুপ ডিভিশন করছে। আচ্ছা, এই গ্রুপ ডিভিশনটা কিন্তু মাস্ট, প্রিপারেশন স্টেজে গ্রুপ ডিভিশনটা অবশ্যই মাস্ট। এর আগে গ্রুপ ওয়ার্ক এবং পেয়ার ওয়ার্ক যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে গ্রুপ ডিভিশনের যে ইম্পর্টেন্স সেটা তখন বুঝিয়েছিলাম, এতে টিচারের ক্লাস নিতে আরো সুবিধা হয়। তো সেই কারণে প্রিপারেশন স্টেজে যে কোনো লেসন প্ল্যানই করো না কেন গ্রুপ ডিভিশনটা অবশ্যই দিতে হবে, এবং ইন্ট্রোডিউসিং দ্য ক্লাস এটাও তো লাগবে, এটা তো আছেই। তো এই দুটো কিন্তু কম্পালসারি। আচ্ছা, গ্রুপ ডিভিশনে কি হচ্ছে, দ্য টিচার উইল ডিভাইড দ্য হোল ক্লাস ইনটু টু গ্রুপস, দুটো গ্রুপে ডিভাইড করলো। দেন দ্য স্টুডেন্টস উইল টেক দ্য সিটস অ্যাকর্ডিং টু দেয়ার গ্রুপস, অর্থাৎ দুটো গ্রুপে ডিভাইড করার পর যে গ্রুপে যে স্টুডেন্টসরা রয়েছে, হয়তো দেখা গেল একটা এ গ্রুপ, একটা হচ্ছে বি গ্রুপ। তো এই গ্রুপের স্টুডেন্টসরা দেখা গেল লেফটে গেল, আর বি গ্রুপের স্টুডেন্টসরা গিয়ে কি হলো, রাইট যে রোটা আছে রাইট রোতে গিয়ে বসলো, অর্থাৎ তাদের যে সিট আছে সেই সিটটা তারা নিল। দ্য স্টুডেন্টস ফলো দ্য টিচার, তাহলে কি হলো আউটকাম, যে স্টুডেন্টস শিক্ষক মহাশয়কে কিন্তু অনুসরণ করলো, অর্থাৎ টিচার যেটা বললো স্টুডেন্টসরা সেটা করলো। 2 মিনিট লাগলো ম্যাক্সিমাম, অ্যাপ্রক্সিমেট টাইম 2 মিনিট লাগবে এটা। আচ্ছা, এরপর যেটা আছে টিএলএম প্রেজেন্টেশন। এরপর তোমাকে যেটা করতে হবে, তুমি যে টিএলএম যেটা বানিয়ে নিয়ে গেছো, অর্থাৎ টিচিং এইডস, যেটা একটু আগে আলোচনা করলাম, টিচিং এইডস এর প্রেজেন্টেশন করতে হবে। The teacher will present a picture depicting the ambience of a fair in a village. অর্থাৎ টিএলএম প্রেজেন্টেশন মানে কোন টিএলএমটা প্রেজেন্ট করতে হবে, যেটা স্পেসিফিক। কারণ জেনারেল যে টিচিং এইডস গুলো অর্থাৎ চক ডাস্টার এগুলো সম্বন্ধে স্টুডেন্টসরা কিন্তু জানে, কারণ তারা দেখছে এগুলো ডেলি। কিন্তু যে স্পেসিফিক টিচিং এইডসটা নিয়ে গেছো, যে পিকচারটা নিয়ে গেছো, সেটা কিন্তু তাদের কাছে সম্পূর্ণ নতুন। সেই জিনিসটাকে কিন্তু এবার তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। The students will observe the picture presented by the teacher. এরপর কি করবে, স্টুডেন্টসরা সেই ছবিটাকে অবজার্ভ করবে। অবভিয়াসলি যখন একটা কিছু নতুন দেখাচ্ছ তাদের সমস্ত অ্যাটেনশন কিন্তু সেই ছবিটার দিকেই থাকবে। সো স্টুডেন্টসদের যে ইন্টারাকশন বা অ্যাক্টিভিটিটা কি হবে, স্টুডেন্টসরা পিকচারটাকে অবজার্ভ করবে, ফিউচার টেন্সে লিখবে। হ্যাঁ, তাহলে আউটকাম কি হচ্ছে, স্টুডেন্টস ট্রাই টু ফোকাস অন দ্য পিকচার অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিমিলারিটিস বিটুইন টিএলএম অ্যান্ড দ্য টেক্সট মেটেরিয়াল। স্টুডেন্টসরা কি করছে, ওই ছবিটার দিকে ফোকাস করার চেষ্টা করছে এবং ওই ছবিটার সাথে তাদের যে টেক্সটটা পড়ানো হবে সেটার মধ্যে সিমিলারিটিস খোঁজার চেষ্টা করছে, অর্থাৎ তাদের মধ্যে কি কোনো মিল আছে সেটা তারা খোঁজার চেষ্টা করছে। এটা হচ্ছে স্টুডেন্টসের আউটকাম, আর এটা স্টুডেন্টসের অ্যাক্টিভিটি। এরপরে কি হচ্ছে দেখা যাক। আচ্ছা, এরপরে প্রিভিয়াস নলেজ। টিএলএম প্রেজেন্টেশন হয়ে গেল, এরপর যে ইনপুটটা আসবে প্রিভিয়াস নলেজ। দ্য টিচার উইল আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন টু দ্য স্টুডেন্টস বিফোর স্টার্টিং দ্য লেসন। তো লেসনটা শুরু করার আগে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে স্টুডেন্টসদেরকে। এটা যেমন ধরো, এটা ফার্স্ট সাব ইউনিট পড়াচ্ছে, অর্থাৎ একটা গল্প যে প্রোজ যেটা আমরা ধরেছি এ গার্ল ইন এ ফেয়ার, তার ফার্স্ট সাব ইউনিট পড়াচ্ছি। ফার্স্ট সাব ইউনিট মানে তুমি এমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে না যেটা সেই টেক্সটে রয়েছে, তোমাকে জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ ফার্স্ট সাব ইউনিট পড়ানোর সময় তোমাকে জিজ্ঞেস করতে হবে, হয় টাইটেল যেটা আছে এ গার্ল ইন এ ফেয়ার সেইটা রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারো, বা এমন কিছু জেনারেল কোয়েশ্চেন করতে পারো যেটা কিন্তু এই টপিকটার সাথে রিলেটেড। যেমন এখানে কোয়েশ্চেন করা হয়েছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড ভিলেজ ফেয়ার। সো এই ভিলেজ ফেয়ার যে ব্যাপারটা কিন্তু টাইটেলের মধ্যেই আছে, তাই জিজ্ঞেস করাই যেতে পারে যে তোমরা কি কোনোদিনও কোনো গ্রামের মেলাতে গেছো। সেকেন্ডলি দেখো জিজ্ঞেস করা যেতে পারে, হোয়াট ডু লাইক টু ডু ইন এ ভিলেজ ফেয়ার। অর্থাৎ স্টুডেন্টসরা নিশ্চয়ই বলবে যে ইয়েস স্যার ম্যাম আমরা গেছি, স্টুডেন্টসদের রেসপন্স এখানে লিখবে, স্টুডেন্টসের যে অ্যাক্টিভিটি বা ইন্টারাকশনটা এখানে মেনশন করবে। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন এ ভিলেজ ফেয়ার, তোমরা যে মেলাতে গিয়ে কি করতে বেশি পছন্দ করো, ওরা লিখবে যে উই লাইক টু, বা ওরা বলবে যেটা, এটা কিন্তু প্রবেবল অ্যান্সার। স্টুডেন্টসদের এটা একটা প্রবেবল অর্থাৎ সম্ভাব্য অ্যান্সার যেটা তোমাকে লিখতে হবে। ওরা এমন রেসপন্স নাও দিতে পারে, বাট এটা তোমাকে একটা আন্দাজ করে লিখতে হবে।
তারা বলতেই পারে যে আমরা মেরিগো ডাউন মানে নাগরদোল্লা চড়তে পছন্দ করি, মিষ্টি খেতে পছন্দ করি। ঠিক আছে, এগুলো কিছু কমন অ্যান্সার যেটা অ্যাজ এ টিচার তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই এজের স্টুডেন্টসদের থেকে এরকম একটা রেসপন্স পেতে পারে। সেরকমই অ্যান্সার দেখো এখানে দেওয়া হয়েছে। তো প্রিভিয়াস নলেজে তাহলে কি হলো, যদি ফার্স্ট সাব ইউনিট পড়ো, অর্থাৎ আজকেই প্রথম চ্যাপ্টার শুরু করেছো, অর্থাৎ ফার্স্ট সাব ইউনিট ধরেছো, তাহলে এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে তোমার টাইটেল রিলেটেড হতে হবে, অর্থাৎ যে গল্প বা কবিতা তার টাইটেল রিলেটেড হতে হবে, অথবা এমন কোয়েশ্চেন হবে যেটা যেন ওই গল্পটার সাথে যুক্ত থাকে, মানে আউট অফ দ্য বক্স গিয়ে তুমি কিছু কোয়েশ্চেন করতে পারো না প্রিভিয়াস স্টেজের প্রিভিয়াস নলেজের ক্ষেত্রে। আচ্ছা, আর এটাই যদি সেকেন্ড সাব ইউনিট পড়াতে, তাহলে এখানে যে প্রিভিয়াস নলেজের কোয়েশ্চেনগুলো হতো সেটা হচ্ছে ফার্স্ট সাব ইউনিট পড়াতে গিয়ে ওদেরকে যেগুলো পড়িয়েছো সেইটা থেকে করতে হবে তখন। অর্থাৎ ফার্স্ট সাব ইউনিটে কিছু একটা পড়িয়েছো, ওরা কিছু জেনেছে, সেইটাই ধরো সেকেন্ড একটা অন্যদিন ক্লাসে গেছো সেটাকে কন্টিনিউ করছো, তখন প্রিভিয়াস নলেজে এখানে আগের ক্লাসে যে কোয়েশ্চেনগুলো পড়িয়েছিলে বা যেটা বুঝিয়েছিলে সেইটা থেকে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি হলো ডিউরেশন 5 মিনিট। ডিউরেশনটা তোমার ডিপেন্ড করছে, তুমি তোমার মতন দিতে পারো এটা, বাট আলটিমেটলি টাইম যেটা হয় 40 মিনিট, সেটারকে হিসেব করে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, স্টুডেন্টস আউটকাম দেখো কি বোঝা গেল, দেখো বলছে সাম স্টুডেন্টস মাইট নট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং ভিলেজ ফেয়ার, দেয়ারফর সাম আর আনএবল টু গিভ অ্যান্সার। সো ওখানে ধরো 40 জন স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্টস এমন হতেই পারে যে তাদের এরকম অভিজ্ঞতা নেই, গ্রামের মেলা দেখার অভিজ্ঞতা নেই, তাই তারা অ্যান্সার দিতে পারেনি, অক্ষম। দে আর সাম আর আনএবল টু গিভ অ্যান্সার্স, কিছু জন কি অ্যান্সার দিতে পারেনি। তাহলে এটা স্টুডেন্টস আউটকাম, এটা তুমি টিচার অ্যাজ এ টিচার তুমি এটা অবজার্ভ করলে যে 40 জনের মধ্যে তো সবাই অ্যান্সার দিতে পারেনি, হয়তো কিছু জনের অভিজ্ঞতা নেই তাই তারা অ্যান্সারটা দিতে পারে, এটা হলো আউটকাম। আর অ্যাক্টিভিটিতে কি গেল, অ্যাক্টিভিটিতে গেল অ্যান্সারগুলো। এটা অনেক সময় কনফিউজ হয়ে যায়, তাই এটা লেখার সময় ভালো করে লিখবে। অ্যাক্টিভিটিতে হচ্ছে তাদের অ্যান্সারগুলো আছে, আর আউটকামটা অ্যাজ এ টিচার তুমি কি বুঝতে পারলে সেইটা তোমাকে লিখতে হবে এখানে। নেক্সট, ওকে, সো প্রিপারেশন স্টেজ কমপ্লিট হলো। প্রিপারেশন স্টেজের পর যেটা হবে সেটা হলো অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিক। সো প্রিপারেশন স্টেজ হয়ে গেল, প্রিভিয়াস নলেজের জ্ঞান হয়ে গেল, ওখানে গ্রুপ ডিভিশন তুমি করে নিলে, তুমি যে টিএলএমটা এনেছো সেটারও ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার তোমাকে টেক্সটে ঢুকতে হবে। টেক্সটে ঢোকার আগে একবার অ্যানাউন্সমেন্ট করতে হবে যে so today I will teach you the first subunit of the prose A Girl in a Fair. প্রথমে এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন ব্যাপারটা বললাম, ওটা কিন্তু বোর্ডে গিয়ে ডান দিকে, অর্থাৎ ক্লাসরুমের ভিতরে যে ব্ল্যাকবোর্ড আছে তাকে ডান দিকে যে জিনিসটা লিখেছো খাতায়, সেই পুরো কোশ্চেনটা কিন্তু বোর্ডে মেনশন করে দিতে হবে প্রথমেই, নাহলে তারা বুঝতে পারবে না যে ফার্স্ট সাব ইউনিট মানে আবার কোনটা। এটা কিন্তু তাদের চোখের সামনে রাখতে হবে ব্ল্যাকবোর্ডে। সো তাহলে যেটা হবে যে আজকে তাহলে তোমাদেরকে এই গার্ল ইন এ ফেয়ারের ফার্স্ট সাব ইউনিটটা পড়াবো, এটা টিচারকে অ্যানাউন্স করতে হবে প্রিপারেশন স্টেজ কমপ্লিট করার পর। এবং অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিকের পর আসছে প্রেজেন্টেশন স্টেজ। তাহলে এবার প্রেজেন্ট করবে কিভাবে জিনিসটাকে। সো প্রেজেন্টেশন স্টেজেও যে কটা কলাম তোমাদেরকে করতে হবে, ইনপুট, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি অর ইন্টারাকশন, ডিউরেশন, স্টুডেন্টস আউটকাম অর রেসপন্স। ইনপুটে যেটা লিখতে হবে সেটা হলো যে সাব ইউনিটটা তুমি পড়াচ্ছ, যে সাব ইউনিটটা পড়াচ্ছ সেইটা এখানে ইনপুটে লিখতে হবে। ইনপুটে দেখো আছে এখানে ফার্স্ট সাব ইউনিট যেটুকু নিয়েছি আমি, লিপি ইজ এ লিটল গার্ল থেকে সুন দে আর ফ্রেন্ডস, আমি তো এইটুকু পোর্শন নিয়েছি, তাই এইটুকু পোর্শনই থাকবে হচ্ছে ইনপুটে। এরপর টিচার্স অ্যাক্টিভিটি। টিচার্স অ্যাক্টিভিটি কি আছে দেখো, বলছে at first the teacher will give a short introduction about the story and start reading the topic with proper intonation. The teacher will also write the meanings of the difficult words on the board. So প্রথমে শিক্ষক মহাশয় একটা শর্ট ইন্ট্রোডাকশন দেবে অ্যাবাউট দ্য স্টোরি, মানে আজকে ঠিক যেইটুকু পার্ট পড়াবে, যে সাব ইউনিটটা পড়াবে সেইটুকু অংশের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলে, এবং স্টার্ট রিডিং দ্য টপিক, টপিকটা পড়া শুরু করলে উইথ প্রপার ইন্টোনেশন, মানে প্রপার যে টোন বা ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি, তো প্রপার স্বরভঙ্গির সাথে টপিকটা পড়া শুরু করলে। দ্য টিচার উইল অলসো রাইট দ্য মিনিংস অফ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস অন দ্য বোর্ড।
যে ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু বোর্ডে লিখে দিতে হবে। এবং এখানে সেই দুটো ওয়ার্ড কিন্তু অবশ্যই থাকবে যে দুটো ওয়ার্ড আমরা স্পেসিফিক অবজেক্টিভে লেখার সময় লিখেছিলাম, অর্থাৎ দুটো ওয়ার্ড সেখানে লিখেছিলাম ভ্যারিয়াস এবং আরেকটা যেটা বললাম মনে পড়ছে না। তো সেই দুটো ওয়ার্ডস কিন্তু অবশ্যই এই যে ডিফিকাল্ট ওয়ার্ডস এর মিনিংটা যে এক্সপ্লেন করবে তখন কিন্তু ওই দুটো ওয়ার্ড অবশ্যই এখানে ছাত্রদেরকে বোঝাতে হবে। আরো ওয়ার্ড থাকতে পারে, বাট ওই দুটো ওয়ার্ড যে দুটো ওয়ার্ড স্পেসিফিক অবজেক্টিভে লিখবে সেই দুটো ওয়ার্ডে এখানে অবশ্যই মেনশন করে দেবে। ঠিক আছে, তাহলে এটা গেল টিচার্স অ্যাক্টিভিটি। এরপর স্টুডেন্টস অ্যাক্টিভিটি কি হলো? দ্য স্টুডেন্ট উইল লিসেন, এখানে স্টুডেন্টস হবে। দ্য স্টুডেন্টস উইল লিসেন টু দ্য টিচার্স প্রনাউন্সিয়েশন কেয়ারফুলি and write down the meanings of the words written on the board. স্টুডেন্টরা কি করবে? স্টুডেন্টরা টিচার যেটা প্রনাউন্সিয়েশন করছে, উচ্চারণ করছে সেটাকে কেয়ারফুলি শুনবে এবং রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস রিটেন অন দ্য বোর্ড। এবং শিক্ষক মহাশয় যে শব্দের মিনিংগুলো বোর্ডে লিখে দিল সেগুলো তারা তাদের যে নোটবুক, তাদের যে খাতা আছে সেখানে লিখবে। The students will understand the meaning of the unknown words. তাহলে অ্যাজ এ টিচার দেখো কি আউটকাম পাচ্ছ, স্টুডেন্টসরা কি নতুন কিছু অজানা শব্দের মানে তারা শিখবে। এটা গেল স্টুডেন্টস আউটকামে। তাহলে এটা গেল ফার্স্ট ইনপুট। এবার দেখা যাক আচ্ছা এরপরে যেটা হবে, দেন দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস অফ ইচ গ্রুপ টু রিড দ্য সিলেক্টেড টেক্সট লাউডলি। তো টিচার প্রথমে রিডিং করিয়ে দিল, এরপর টিচার কি বলবে, যে দুটো যে গ্রুপ ডিভাইড করেছিল সেই গ্রুপের প্রত্যেককে বলবে ওয়ান বাই ওয়ান করে যে ওই টেক্সটটাকে লাউডলি পড়তে। দ্য স্টুডেন্টস উইল রিড দ্য টেক্সট লাউডলি। ছাত্ররা ওই টেক্সটটা জোরে পড়বে। এখানে ডিউরেশনটা 15 মিনিটস টোটাল প্রেজেন্টেশন স্টেজের ডিউরেশন আমি 15 মিনিটস নিয়েছি, যেটা আগের পিকচারে দেখেছিলে যেখানে 15 মিনিটস লেখা ছিল। তো এটা একবারই লিখে দেবে, বারবার লেখার দরকার নেই। আচ্ছা এখানে স্টুডেন্টসের আউটকাম যদি কিছু না মনে হয় তোমার, তাহলে না লিখলেও হবে। অ্যাজ এ টিচার এখানে আমার মনে হয়নি যে কিছু একটা আউটকাম আসবে, কারণ আউটকাম যেটা হয় সেটা এর আগেই লিখে দিয়েছিলাম যে আননোন ওয়ার্ড কিছু শিখবে। তবে তুমি এখানে যদি চাও তো লিখতে পারো যে স্টুডেন্টসের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, কারণ তারা তো টেক্সটটা লাউডলি পড়বে, তো রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। স্টুডেন্টস রিডিং স্কিল উইল বি ইমপ্রুভ, এখানে চাইলে তোমরা লিখতে পারো। আচ্ছা নেক্সট কি করবে টিচার? নেক্সট টিচার দেখো, আচ্ছা ইনপুটটা কিন্তু দেখো সেম রয়েছে, ইনপুটটাই চেঞ্জ হবে না, টিচার্স অ্যাক্টিভিটিটা চেঞ্জ হচ্ছে। এরপর the teacher will explain the text with the help of a picture of fair depicting how the ambience is in a village fair. So এবার যে সেই স্পেসিফিক যে টিচিং এইডটা টিচার নিয়ে এসেছিল, যে একটা ছবি নিয়ে এসেছিল, এবার সেইটার মাধ্যমে কিন্তু টেক্সটটাকে এক্সপ্লেন করবি, কারণ এবার টিএলএমটাকে ইউজ করতে হবে, স্পেসিফিক টিএলএমটাকে। তাহলে টিচার কি করবে, এক্সপ্লেন করবে টেক্সটটাকে উইথ দ্য হেল্প অফ এ পিকচার, ওই যে ছবিটা এনেছিল সেইটার সাহায্যে এক্সপ্লেন করবে। অ্যান্ড স্টুডেন্টসের অ্যাক্টিভিটি কি হবে? দ্য স্টুডেন্টস উইল সি দ্য পিকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। সো স্টুডেন্টসরা ছবিটা দেখবে মনোযোগ সহকারে এবং একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আচ্ছা আউটকাম কি আসছে দেখো, এখানে আউটকাম যেটা আসছে, দ্য স্টুডেন্টস উইল ফাইন্ড দ্য সিমিলারিটি বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দ্য পিকচার। অর্থাৎ ছাত্ররা যে টেক্সট রয়েছে এবং যে পিকচার রয়েছে তার মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাবে। নেক্সট তাহলে টিএলএম দিয়ে প্রেজেন্টেশন হয়ে গেল, টিএলএম দিয়ে এক্সপ্লেনেশন হয়ে গেল টেক্সটের। এরপরে দেখা যাক কি হচ্ছে। সো এরপরে দেখো হয়তো স্টুডেন্টসদের কিছু কোয়েশ্চেন, তাদের মধ্যে কিছু ডাউট হয়ে এসছে, তারা সেই কোয়েশ্চেনগুলো তাদেরকে টিচারকে জিজ্ঞেস করতে পারে। যেমন লার্নার্স ask some questions. Learners will ask some questions. What is the synonym of garden? Why do everyone love visiting fair? So টেক্সটটা দেখো পড়ানো হয়ে গেছে এতক্ষণে এবং স্টুডেন্টসরাও নিজেরা একবার রিডিং করে নিয়েছে, টিএলএম প্রেজেন্টেশন হয়ে গেছে। তো এবার ছাত্রের মনে হয়তো প্রশ্ন এসছে যে স্যার গার্ডের সিনোনিম বা সমার্থক শব্দ কি হতে পারে?
আচ্ছা, সবাই কেন এরকম মেলাতে যেতে পছন্দ করে? যেটা এই এজের বাচ্চাদের মধ্যে এই কোশ্চেনগুলো আসতেই পারে, স্বাভাবিক। ক্লাস 3 বা 4 এর একটা টেক্সট প্রবাবলি। সো এখানে অ্যান্সার এখানে লিখতে হবে না, এখানে যেটা টিচার্স অ্যাক্টিভিটি লিখতে হবে সেটা হচ্ছে টিচার বিইং এ ফ্যাসিলিটেটর gives answer of their questions. So teacher as a facilitator সেখানে ফ্যাসিলিটেটর স্পেলিংটা ভুল আছে, এখানে এসটা হবে না, FACILITATOR. So teacher being a facilitator gives answers of their questions. So facilitator মানে যারা জিনিসটাকে প্রোগ্রেস করে বা এগিয়ে নিয়ে যায়। সো টিচারেরই বলতে পারো একটা সমার্থক শব্দ হচ্ছে ফ্যাসিলিটেটর। তো টিচার এজ এ ফ্যাসিলিটেটর কি করবে, স্টুডেন্টসদের যে কোয়েশ্চেনগুলো তারা করবে সেগুলো অ্যান্সার দেবে। ঠিক আছে, এখানে স্পেলিংটা কিন্তু ঠিক করে নেবে, পিডিএফেও এই স্পেলিংটাই রয়েছে, এস কিন্তু দেবে না, FACILITATOR। আচ্ছা, স্টুডেন্টস আউটকাম কি আসছে, দ্য এনকোয়ারিং স্কিল অফ দ্য স্টুডেন্টস উইল বি ডেভেলপ। অর্থাৎ স্টুডেন্টসদের যে এনকোয়ারিং স্কিল অর্থাৎ প্রশ্ন করার যে দক্ষতা সেটা কিন্তু ডেভেলপ হবে এইটার মাধ্যমে। ওকে, সো নেক্সট দেখা যাক কি আসছে এবার। ওকে, সো প্রেজেন্টেশন যে স্টেজ এটা কমপ্লিট। এবার ইউজ অফ চক অ্যান্ড ব্ল্যাকবোর্ড এটা লিখতে হবে তোমাদেরকে, ইউজ অফ chalk and blackboard. The teacher will write down necessary information on the blackboard along with the unknown words and their meaning. The teacher will also ask the students to write down in their notebook. এই পার্টটাকে এখানে লিখতে হবে, use of chalk and blackboard। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা লেখা, এটা কপি করে নিতে পারো, প্রত্যেকটা লেসন প্ল্যানে এরকম সেম টু সেম লিখতে পারো, বা তোমাদের যদি কিছুটা মনে হয় যে তোমরা নিজেদের মতো করে লিখবে সেটাও করতে পারো। এবার আসছে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। So post presentation stage same to same আসবে, input, teachers activity, students activity or interaction, duration, students outcome, response। পোস্ট প্রেজেন্টেশন স্টেজে প্রথম যে ইনপুটটা দেখা যাচ্ছে কি আছে, asking questions। তাহলে আফটার কমপ্লিটিং দ্য পার্টিকুলার সাব ইউনিট দ্য টিচার উইল আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন্স। সো দেখো, ইন্ট্রোডাকশন স্টেজ হয়ে গেল, প্রেজেন্টেশন স্টেজে সাব ইউনিটটা পড়ানো হয়ে গেল, এবার টিচার এবার কোয়েশ্চেন আস্ক করবে স্টুডেন্টদেরকে। পোস্ট প্রেজেন্টেশন স্টেজে স্টুডেন্টসরা তাদের যা যা কনফিউশন আছে সেগুলো সব ক্লিয়ার করে নেবে, এবং পোস্ট প্রেজেন্টেশন স্টেজে গিয়ে টিচাররা স্টুডেন্টকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। যেমন এখানে দেখো 3টে কোয়েশ্চেন আছে, হোয়ার ডু লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ, কোথায় লিপি এবং তার বাবা মা বাস করে। হোয়াট ডাজ লিপিজ ফাদার মেক, লিপির বাবা কি বানায়। হোয়াট ডাজ মনসুর সেল, মনসুর কি বিক্রি হয়। এগুলো সবই টেক্সট রিলেটেড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকেই বানাতে হবে, টেক্সটটা ভালো করে পড়ে, এবং অ্যান্সারগুলোকেও লিখতে হবে এদিকে। এটাই হবে, কিন্তু এখানে সঠিক যে অ্যান্সার সেইগুলোই কিন্তু লিখবে। অর্থাৎ তোমাকে এটাই এক্সপেক্ট করতে হবে যে স্টুডেন্টসরা সবসময় সঠিক অ্যান্সারই দেবে, এটা তোমাকে এক্সপেক্ট করেই লেসন প্ল্যানটা বানাতে হবে। তাহলে বাঁদিকে যেটা হলো, এখানে কোয়েশ্চেনগুলো দেবে, এখানে অ্যান্সারগুলো দেবে, লিখে নেবে, এবং এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার দ্য স্টুডেন্টস উইল ট্রাই টু রিপ্লাই অল দ্য কোয়েশ্চেন্স। স্টুডেন্টসরা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাদের তো গ্রুপ ডিভিশন হয়ে গেছে, তারা গ্রুপে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করলো এবং করে ওই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা আউটকাম পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, স্টুডেন্টস উইল আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য টেক্সট। যে টেক্সটটা তাদের পড়ানো হবে, তার যে সামারিটা বা তার যে নির্যাসটা সেটা স্টুডেন্টসরা বুঝতে পারবে, এটা একটা আউটকাম। সেকেন্ড আউটকাম, স্টুডেন্টস ক্যান গ্যাদার মোর ইনফরমেশন ফ্রম দ্য ডিসকাশন। সো স্টুডেন্টসরা যখন এই কোয়েশ্চেনগুলোর জন্য যখন তারা নিজেদের মধ্যে ডিসকাস করবে, তখন কিন্তু তারা অনেক নতুন ইনফরমেশন কিন্তু জড়ো করতে পারবে। হয়তো সেটা পড়ানোর সময় তারা কিছু জিনিস বুঝতে পারেনি বা কিছু ইনফরমেশন তাদের মিস হয়ে গেছে, সেটা কিন্তু পোস্ট প্রেজেন্টেশন স্টেজে যখন ডিসকাশন হবে, নিজেদের মধ্যে ইন্টারাকশন হবে, তখন কিন্তু তারা অনেক নতুন ইনফরমেশন সেই টেক্সটটা থেকে খুঁজে পাবে বা গ্যাদার করতে পারবে। তো এই দুটো আউটকাম গেল।
আস্কিং কোয়েশ্চেন যে ইনপুট, তার মধ্যে এই দুটো আউটকাম পাওয়া গেল। এরপর দেখো হচ্ছে ওয়ার্কশিট। এটা কম্পালসারি, প্রত্যেকটা লেসন প্ল্যানে কিন্তু ওয়ার্কশিট দিতেই হবে। সো ওয়ার্কশিট কি বলছে, অ্যাট লাস্ট দ্য টিচার উইল ডিস্ট্রিবিউট ওয়ার্কশিট টু দ্য স্টুডেন্টস, এবং অবশেষে টিচার শিক্ষক মহাশয় ওয়ার্কশিট ডিস্ট্রিবিউট করবে স্টুডেন্টসদের মধ্যে। The students will try to give the answers through group activities. The স্টুডেন্টসরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে গ্রুপ অ্যাক্টিভিটিসের মাধ্যমে। যেহেতু গ্রুপ ডিভিশনটা প্রথমেই হয়ে গেছিল, তাই সবসময় গ্রুপ অ্যাক্টিভিটিসই এখানে হবে। আচ্ছা, আউটকাম দেখো কি বলছে, কনফিউশন মে অ্যারাইভ বিকজ অফ দ্য ভ্যারিয়েশনস অফ স্টুডেন্টস পারফরমেন্স। তো প্রত্যেকটা স্টুডেন্টসই তো সমান নয়, তো স্টুডেন্টসের যে পারফরমেন্সের মধ্যে ভ্যারিয়েশন অবশ্যই থাকবে, এবং সেই কারণেই কিন্তু তাদের মধ্যে কনফিউশন অ্যারাইভ হতেই পারে। মে অ্যারাইভ অর্থাৎ কনফিউশন অ্যারাইভ হতেই পারে, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা, তাদের যে পারফরমেন্সের লেভেল, তাদের যে বুদ্ধির লেভেল আলাদা। তো এই ভেরিয়েশনের জন্য কনফিউশন মে অ্যারাইভ, এটা আউটকাম। এটা অ্যাজ এ টিচার কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারলে যে হ্যাঁ, কনফিউশন মে অ্যারাইভ। ঠিক আছে, তাহলে এটা হলো পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লেসন প্ল্যান, শুধু এরপর যেটা করতে হবে সেটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিট এটা হয়ে গেল পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। এরপর যেটা হবে ওয়ার্কশিট দিতে হবে। ওয়ার্কশিটটা তোমরা 10 নম্বরের ওয়ার্কশিটটা তোমরা 10 নম্বরের করতে পারো, বা 6 নম্বরের করতে পারো, বা 5 নম্বরেরও করতে পারো। তো মিনিমাম আমি বলবো 6 নম্বরের করতে, 6 নম্বরের ওয়ার্কশিট করবে। আর তুমি যদি তোমার যদি ইউনিটটা বড় হয়, তুমি যদি টোটাল ইউনিটটাকে যদি একদিনে কমপ্লিট করতে চাও, কোনো বড় ইউনিট যদি হয়, সেক্ষেত্রে হয়তো ওয়ার্কশিটটা তুমি 10 নম্বরে করতে পারো, তবে 10-এর বেশি যেতে হবে না, 10 নম্বরই এনা। সো দেখো এখানে ওয়ার্কশিটটা দিয়েছি, ডিউরেশন 10 মিনিটস, ফুল মার্কস 6, এখানে ট্রু ফলস কোয়েশ্চেন্স। ঠিক আছে, এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, এটা তোমরা তোমাদের মতন করে করবে 10 নম্বর। তবে এইগুলো কিন্তু CPS 2 কিন্তু পড়ানোর সময় কিন্তু এগুলো নিয়েও আলোচনা হয়েছিল, যে ওই ফ্রেমিং টাস্ক, ডিজাইন অ্যাক্টিভিটিস, এখানে তোমরা দেখা গেল অ্যারেঞ্জ করতে পারো, অ্যারেঞ্জের কোয়েশ্চেন করতে পারো, বা কোয়েশ্চেন অ্যান্সার্সে ডাইরেক্ট কোয়েশ্চেনও দিতে পারো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সাথে জড়িয়ে রয়েছে, একটা জিনিস মিস করলে পরের জিনিসগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। অর্থাৎ তোমাদের আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি, অ্যাসাইনমেন্টে দেখবে যে যেটা দেওয়া হয়েছে ফ্রেমিং টাস্ক, সরি ডিজাইন অ্যাক্টিভিটিস যেটা দেওয়া হয়েছে, যে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো ডিজাইন করছো তার তো উদ্দেশ্যগুলো ওখানে জানতে পারছো। তো এখানে ওয়ার্কশিট করার সময় তোমরা সেইগুলোকে কাজে লাগিয়ে যেমন ও কেমন ওয়ার্কশিট করলে স্টুডেন্টদের সুবিধা হবে সেরকম ওয়ার্কশিট তোমরা বানাতে পারো। এখানে জাস্ট একটা স্যাম্পল দেওয়া হয়েছে 6 নম্বরের, 4টে ট্রু ফলস, 2টো fill in the blanks। ঠিক আছে, তোমাদের তাহলে লেসন প্ল্যান কমপ্লিট হলো। এরপর যেটা হবে সিগনেচার। এটা কিন্তু একটু ভালো করে দেখো, এই 4টে সেকশন কিন্তু করতেই হবে। স্যার অবলিক ম্যাম সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার, সাবজেক্ট টিচার্স সিগনেচার, অ্যাপোস্ট্রফি এস দেবে কিন্তু, দেখো অ্যাপোস্ট্রফি এস আছে, হেডমাস্টার অর হেডমিস্ট্রেসের সিগনেচার। সো এই 4টে সেকশন কিন্তু অবশ্যই দিতে হবে সবার লাস্টে, 4টে সিগনেচার হবে প্রত্যেকটা লেসন প্ল্যানে, তাই 4টে সেকশন তোমাদেরকে করতেই হবে। আর একটা কথা, দেখা গেল তোমাদের ওয়ার্কশিটটা এই পেজে কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এইখানে শেষে কমপ্লিট হলো, এবং তোমরা এই জিনিসটাকে নেক্সট পেজে নিয়ে গিয়ে করছো, অর্থাৎ এই সিগনেচারেরটাকে, এটা কিন্তু হবে না। যে পেজে তোমরা এই সিগনেচার জিনিসটা রাখবে সেই পেজে কিন্তু লেসন প্ল্যানের কিছু না কিছু অংশ যেন থাকে, অর্থাৎ দেখা গেল ওয়ার্কশিটটাই সেই পেজে থাকলো এবং ওয়ার্কশিটের নিচে তোমরা এই 4টে জিনিস সেখানে অ্যাড করে দেবে। একদম খালি পেজে জাস্ট এই 4টে সিগনেচার কিন্তু অ্যাড করবে না, তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না। তো এই হলো লেসন প্ল্যান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে গ্রুপে অবশ্যই জিজ্ঞেস করবে, চুপচাপ থেকো না, তোমরা তো রেসপন্স দাও না দেখি, কয়েকজন ছাড়া। তো আমি ভিডিওর সাথে সাথে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা দেখে নেবে। এই যেটা রয়েছে ভিডিওতে এইটাই আছে পিডিএফে, সো পিডিএফটা একবার দেখে নেবে, থাকলে সুবিধা হবে তোমাদের। অ্যান্ড যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা গ্রুপে জিজ্ঞেস করতে পারো।
আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।